একজন ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলরের বেতন $25 মিলিয়ন, $30 মিলিয়ন চিন্তা করেন। আর একজন প্রফেসরের বেতন বছরে $4 লাখ, $3 লাখ, $80,000। এখন এই যে $25 মিলিয়ন কেন তাকে দেওয়া হচ্ছে? কারণ সে তো তৈরি করছে। কথাটাই যে খুব টপ 1%, 0.5% হচ্ছে আপনার মার্কেট অ্যাভেলেবিলিটি, এটা ডিমান্ড সাপ্লাই বুঝুন। তো এই ডিমান্ড সাপ্লাইটাকে কে নিয়ন্ত্রণ করে? রাষ্ট্রের কোন প্রতিষ্ঠান নাকি ব্যক্তি? হ্যাঁ, রাষ্ট্র প্রতিষ্ঠান তাদের সারা পৃথিবীর ব্যবসা কিভাবে চলে, কি নীতি কে বলছে আপনাদের কি সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন থিওরি পড়েন, ফাংশনালিজম, ডেভিসের পড়েন থিওরি? এটা তো ঠিক এক্স্যাক্টলি সেই থিওরি যে ইনইকুয়ালিটি ইজ ইনএভিটেবল। সমাজে ইনইকুয়ালিটি অতি জরুরি। কেন দরকার? কারণ আমি না হলে অলস আমি কখনো কাজ করব না। আমি খুবই আমার ব্রেইনের পাওয়ারটা হাই এফিশিয়েন্ট একজন সিইও বেতন কত? তো গেল $25 মিলিয়ন, তো $2 বিলিয়ন বেতন পাচ্ছে। যাদের বাংলাদেশ কেনা যায় কয়েক এক বছর আমার প্রথম কোশ্চেনটা আচ্ছা তোমার একটা ঘুরে আসি একটা আবার যেমন মেয়েদের জন্য আলাদা বডি, এটা হচ্ছে মেয়েদের আমাদের সমাজে মেয়েদেরকে সম্মান করা হ্যাঁ, সুতরাং তাদের জন্য সংরক্ষণ রাখতে হবে। কিন্তু ছেলেরা তো বলবে, ছেলেরা তো সারা দুনিয়ায় নিতে চায়, পুরুষ তো সারা এটা আমার পুরুষতন্ত্রের মধ্যে বাস করে। বগি যদি থাকে 10টা কথা তার মধ্যে একটা, বাকি 9টা তো তারা ওভার ইউজ করছে। আপনি সেটা কর্তৃপক্ষের কাছে সেটা অভিযোগ দিলেন, আপনি সেটা কর্তৃপক্ষের কাছে অভিযোগ কমপ্লেন বক্সে আমাদের ভালো না, হ্যাঁ আমাদের কমপ্লেন বক্স যেটা অভিযোগ দিয়ে কোনো লাভ নেই। আমি নাম করে বসে এখানে নেমে গেলাম, আপনি আপনার মায়ের মানে আপনার ওয়াইফের মানে এটা 5% হবে। সো সাবস্ক্রিপশন ব্যাংক লোন হচ্ছে
আমাদের ওনার বলেছে সেটা হলো আপনার 14% ইন্টারেস্ট আছে বিজনেস লোন ব্যাংক ম্যানেজারের সাথে এক্সট্রা রিলেশনশিপ থাকার কারণে সে তাকে অফার করছে আপনি এই লোনটা আপনার লাইন আপনার বাইক সেটা 5% ইন্টারেস্ট 10%। তো এখানে আমি যদি বলি স্যার গভর্নমেন্ট ইন্টারেস্ট যে একজন মেল এন্টারপ্রেনার আর ফিমেল এন্টারপ্রেনার মধ্যে যে ফিনান্সিয়াল গভর্নমেন্টের বেশি হচ্ছে সেক্ষেত্রে মেয়েদের 5% ইন্টারেস্ট দেওয়া হচ্ছে সেক্ষেত্রে 14% ইন্টারেস্ট গভর্নমেন্ট মেয়েদেরকে আরো বেশি শাইন করার তাদেরকে ডেভেলপমেন্টের প্রফেশনাল বিজনেসে ইনভেস্ট করা বা সেটেলমেন্টে যদি বলেন ছেলেদের সাথে বাবা সুযোগ সুবিধা কারণ ছেলেরা আচ্ছা উনি একটা ভালো প্রশ্ন বলছেন উনি বলছেন যে ব্যাংকে গেলে একটা মেয়ে 5% যেমন বিভিন্ন ব্রাঞ্চে আছে ব্যাংকিং আমি মূল জিনিসটা বলি 5% ইয়ে পাচ্ছে লোন পাচ্ছে আর ছেলেদের ক্ষেত্রে 12% 14% দিতে হচ্ছে এটা ঠিক আছে আপনি তো সন্তান ধারণ করেন এই হিউম্যানিটির স্টাফ তো তাই আপনি তাকে কম্পেনসেট করবেন না এইখানে কম্পেনসেট করতে আরে ভাই অলরেডি এন্টারপ্রেনারশিপের ছেলেরা অলরেডি আছে মেয়েদের ওই স্টার্টিং লাইনটা নেওয়ার জন্য হচ্ছে এই জিনিসটা না না এটা ওই কম্পেনসেশন এটা স্যার বলেছেন আমরা আপাতত ধরে নিলাম মোটামুটি কিন্তু ওইভাবে কম্পেনসেট করতে গেলে আসলে অ্যাকসেন্টটা জানতে শুরু করেছে সারা পৃথিবী জুড়ে এটি হিস্টোরিক্যালি উইমেন আর ডিপ্রাইভড হ্যাঁ এই অ্যাডভান্টেজ গ্রুপ সুতরাং তাদেরকে প্রমোট করতে গেলে এক্সট্রা সাপোর্ট দরকার ওইগুলো বলা হয় 100 মিনিট স্প্রিন্টে কেউ শুরুই করা হচ্ছে 90 থেকে কেউ মাইনাস থেকে আমেরিকাতে গত 100 বছরের বেশি হয়ে গেছে এই কাজ করে যাচ্ছে আজকেও করে আর বছর তো পাঁচে রিজার্ভ সিট মেট্রো রেল ইন্টারেস্টে কারণ আপনি সারা পৃথিবীর সব সম্পদের মধ্যে মাত্র 6% নারীকে দিয়েছেন তাহলে আপনার কাছে এখন আরো কত পার্সেন্ট বাকি আছে 44% নারীকে দেওয়ার পরে কেন কথা শুরু করবেন সমান সমান এই বডিতে একটা কেন না এইটা আবার যদি আমরা 44 করতে যাই এখানে একটা সমস্যা আছে কারণ 44 তাহলে ছেলেদের মধ্যে এটা তো একটা মানে সমান সমান বলি তাহলে এমন একটা জায়গাটা এনে সেটা 44 হতে পারে সেটা 54 হতে পারে ওই জায়গাটা লিমিট করা ইনজাস্টিস হয়ে যাবে এই রিজার্ভেশন কখন উঠানো হবে যখন একটা লেভেলে পৌঁছাবে হ্যাঁ যেমন ধরেন মুক্তিযোদ্ধাদের কি সেকেন্ড জেনারেশন কি আর কোনো কম্পেনসেশন দরকার তাদের না এখনো দরকার নেই মুক্তিযুদ্ধ যে করেছে সে সব সুযোগ নেই তার সেকেন্ড কেন সুযোগ নেই ছেলেমেয়ে এটা খুবই জাস্টিস হ্যাঁ এটাই জাস্টিস অবশ্যই তবে তো কিছু একটা লেভেল পর্যন্ত আপনাকে জাস্টিস রাষ্ট্র কারণ বাংলাদেশের রিসোর্স অ্যালোকেশন একটু আমরা চলবে বাংলাদেশ রাষ্ট্র তো আগে হতে হবে বাংলাদেশ তো রাষ্ট্রই না এটা আমরা বাংলাদেশে কলোনি বাংলাদেশ অ্যাডাম স্মিথের যে থিওরাইজেশন হয়েছে একটা পৃথিবীর খুবই একটা ক্রান্তিকাল তখন সারা পৃথিবীর মধ্যে কারণ কি তখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের একদম গোড়াঘাট সবচেয়ে অন্যায়টা হচ্ছিল সারা পৃথিবীর সবচেয়ে অন্যায়টা এই ইংল্যান্ড নিজে করছে এই সময় সে বইটা লিখেছে তারপরে আমি আসছি এরপরে সবচেয়ে বেশি আমেরিকা সবচেয়ে অন্যায় একদম অন্যায় যুদ্ধের মধ্যে একদম ডুবেছিল ঠিক ওই সময় 71 সালে বইটা লিখেছে কেন ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে 8টা দেশের সাথে সম্পূর্ণ বেআইনি যুদ্ধের মধ্যে বাংলাদেশকে সাপোর্ট দেওয়া এরকম গণহত্যা হয়েছে সে 7 মিনিট পাঠিয়েছে যে পাকিস্তানকে সাহায্য করে গণহত্যা লক্ষ্যে আর 10 মিনিট আগে 1 ঘন্টা আগে আসতে বলে যুদ্ধের স্বাধীন আমরা মুক্তিযুদ্ধকে যত বড় গ্লোরিফাই করি 10 মিনিটের কাজ এই যে আরব সিতে ইন্ডিয়ানদের সিট পাশাপাশি এই যে 13টা সাবমেরিন দেশে উঠলো এটা দেখেই তো সরে গেল 10 মিনিটের কাজ দেশ স্বাধীন তো এই যে নীল আপনারা বুঝেন কিনা হাঁটু পর্যন্ত কাদায় ডেবেছে আমেরিকার সমস্ত কনসেন্ট্রেশন এবং ইনস্টিটিউশন কাজ করছে না যেহেতু ফ্রি মার্কেট ইকোনমি ক্যাপিটালিজমের পরিণত বৃহত্তর এই যে সময়টা যে আমেরিকান ক্যাপিটালিজম কিভাবে উদ্ভাসন হতে পারে তার ইনস্টিটিউশনগুলোতে কি কি প্রবলেম আছে এই আইডেন্টিফাই করতে তাকে বইটা লিখতে হচ্ছে এখন এগুলো সব এস্টাবলিশড রাষ্ট্রের একটা সে ওই মাটিতে বসে কিন্তু থিওরাইজ করেছে আমেরিকাতে বসে কিন্তু ইন্ডিয়ান রিয়েলিটি
সেও একটা সময় পৃথিবীর সবচেয়ে 100 বছরের মধ্যে সবচেয়ে ক্রাইসিস মোমেন্টে এই অমর্ত্য সেনের থিওরি হয়েছে। আমার অবশ্যই থিওরি নিয়ে একটা সেটা আছে যে ইকোনমিক ক্রাইসিস 7-8 এর ইকোনমিক রিসেশন, যেটা করোনার থেকেও ভয়াবহ ছিল। তো এই রিসেশনের সময় তার এই থিওরাইজেশন হচ্ছে কি ডেমোক্রেসি তখন ফল করে যাচ্ছে সব জায়গায়। এখন এই যে যেটা আলোচনার মধ্যে আসেনি আর অনেক কিছু আমরা সময় ব্যবহার করি, গভর্নমেন্ট বাই পাবলিক রিজনিং, ডেমোক্রেসি বাই পাবলিক রিজনিং, তার বইয়ে প্রায় 30% পাবলিক রিজনিং নিয়ে যায় অমর্ত্য সেন। পাবলিক রিজনিং মানে এইটাকে এস্টাবলিশ করতে চেয়েছে ফ্রিডমকে, আইডেন্টিফাইং আনফ্রিডম, আইডেন্টিফাইং ইনজাস্টিস। এটা আমাকে রাষ্ট্র না থাকলে আমি জাস্টিস আর ইনজাস্টিসের ডেফিনিশন দিব এবং রাষ্ট্রই তো না। আপনি বাংলাদেশের পলিটিক্যাল পার্টি বলেন, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা বলেন, এর ইনস্টিটিউশন রলস তো কোনোভাবেই এখানে অ্যাপ্লাই করা যায় না কোনো অবস্থা নেই, কারণ আমাদের ইনস্টিটিউশন এটাই তো আসলে বড় কথা। কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন, রলসের বলেন আর অমর্ত্য সেনের বলেন, দুজনের ফিলোসফি নিয়ে কিন্তু আপনি কানেক্ট করতে পারেন। কিভাবে? কারণ এই 15% যে ইনস্টিটিউশনের মানে সার্জিক্যাল ফর্মাল সার্ভিস যারা আছে তারা তো স্যার বিল করবে হচ্ছে 85%। তাহলে এরা যদি পজিটিভলি এদের উপরে যে অ্যাসাইন করা যে মানে কাজগুলো আছে তারা যদি পারফেক্ট ওই তো ওইগুলো করতে পারতো, তাহলে কি স্যার অমর্ত্য সেন আর রলস আলাদা কিছু হতো? আসলে তো জিনিস একই হয়েছে। ডেফিনেটলি হয়েছে কি আমাদের সমাজ আমাদেরকে ব্যাখ্যা করতে গেলে আমাদের নিজেদের থিওরাইজেশন ধরেন হ্যাঁ ইন্ডিভিজুয়াল এই লোকাল সেনকে বোঝা যায় কিছু, রলস দিয়ে খুবই কম বোঝা যায়। আর এই মরাল সেন্টিমেন্টের জায়গা থেকে অ্যাডামসকে এটা আরো বেটার হতো আমাদের জন্য। এই মরাল জাজমেন্ট যেমন বলেছেন মরাল ফাউন্ডেশন, বাংলাদেশের ডেভেলপমেন্টের বা ইকোনমি মরাল ফাউন্ডেশন থাকবে, কারণ নেক্সাস যেভাবে হচ্ছে এই পলিটিশিয়ান, আমি আমার পেপারে লিখেছি বাংলাদেশের স্টেট হ্যাজ ইটস ওন ক্লাস ক্যারেক্টার, যা আমাদের মধ্যে আসছে। তো বাংলাদেশের রাষ্ট্র যদি নিজেই একটা ক্লাস হয়, তার মূল কাজ হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করা, তাহলে সে জনগণের সার্ভিস, শিক্ষায় তো সে পারলে 0.5% করে, স্বাস্থ্য তো নাই, কোনো হাসপাতাল নাই বাংলাদেশে, সমস্ত কি ইকোনমিক প্রতিষ্ঠান এগুলো। বাংলাদেশের হাসপাতালের সার্ভিস কি আপনি যে টাকা দিলে কি সার্ভিস পাওয়া যায়? ঢাকা মেডিকেলে যান না আমি বিশেষ নাম ল্যাবে যান 2 মিনিটের মধ্যে 2 মিনিটের ভিতরে দিয়ে পড়াতে আমার একটা স্টুডেন্টকে বলে যে রিসার্চ যে বাংলাদেশের অর্থনীতি কোনোভাবেই ইন্টারন্যাশনাল কোনো অর্থনীতি মেনে চলে না। কেন? কারণ ব্যক্তি নিজেই প্রতিষ্ঠান, ব্যক্তি নিজেই রাষ্ট্র, কারো কোনো জবাব দিতে নেই, কোনো কিছু নাই। এখন ওই যে আপনি যে সভাপতি ইন্টারন্যাশনাল প্রেশার, যে ব্যাংকে আমি লোন দিতে গেলে আমার নারীদের জন্য এইটুকু রাখবো, কারণ এর থেকে আমার আবার একটু পরে ফান্ড আসে, এই কিছু যদি দেখাতে পারে আমার কিছু ফান্ড আসে 2 কোটি টাকা, তার মধ্যে 1.5 কোটি নিয়ে যাবো, 50 কোটি ওই লোকজন জলবায়ু সমস্ত কিছু আমরা আমাদের প্রথম আলাপে আমাদের রাষ্ট্র নাই, কোন থিওরাইজেশন থিওরি অ্যাপ্লাই করে আমাদের কাজ আছে, আমাদের রাষ্ট্রটাই পলিটিক্যাল পার্টি আলাপ করছে, পলিটিক্যাল পার্টি ফরমেশন। আমি 14 সালে আর্টিকেল লিখেছি যে আওয়ামী লীগের ক্লাস ক্যারেক্টার জামাতকে নিয়ে কে কোন জায়গা থেকে আসছে, কারণ এই আলোচনা আরো 50 বছর পিছনে পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে। তো এখন আওয়ামী লীগের মধ্যে কোনো ডেমোক্রেটিক প্র্যাকটিস বিএনপির মধ্যে নাই, এখন তারা কিভাবে দেশকে ডেমোক্রেসি তাদের নিজেদের মধ্যে নাই, কারণ নমিনেশন কিনতে হবে, নমিনেশন এগুলা ওদের হচ্ছে কোন করতেছে, জিরো ডেমোক্রেটিক প্র্যাকটিস। তাহলে রাষ্ট্রকে কিসের ডেমোক্রেসি? ডেমোক্রেসি নাই, কারণ যে দলের সভাপতি সেই প্রধানমন্ত্রী, তার দলের জবাব দিতে নাই, সেই জবাব দিতে নাই। একদম ফাইনাল একটা কথা বলে আপনাদের আরো কথা শুনবো। বাংলাদেশের রাষ্ট্র হচ্ছে একটা মানে ওই যে আমরা বলেছি মহাকালী চট্টগ্রাম, যে এটা হচ্ছে একটা মাস্তান ইনস্টিটিউশন, মাফিয়া স্টেট, রাষ্ট্র না, এটা একটা মাস্তান সংগঠন।
কনস্টিটিউশনের সাথে কোনো মিলবে না কেন? কারণ ওই পলিটিক্যাল লোকের মতো আমি বিরাট ভালো কথা বলে আসলাম, এসে দুইটা পাঁচটা নেতাকে ধরে নিয়ে আসলাম, চাঁদা চাই যে এই লোকগুলো গুম হয়ে গেছে। স্যার এই মহান মানবতাকে আমরা এক্সপোর্ট করতে পারি না। তারপরে আমাকে এসেছে যে ব্যক্তি ঠিক করতে হবে, মরালিটি ঠিক করতে হবে, সমস্ত কিছু ইনইফেক্টিভ কথা হচ্ছে। আপনাকে কিছু করতে গেলে সিঙ্গাপুরের দিকে তাকাতে হবে, সাউথ কোরিয়ার দিকে তাকাতে হবে, কি করেছে। প্রথম কাজ আছে নেশন বিল্ডিং, তারপরে রুল অফ ল। ব্যক্তির মরালিটি জিরো, ভূমিকা রাখে সমাজ প্রতিষ্ঠান। আমরা সমাজ বিজ্ঞান যারা পড়ি, ব্যক্তির মরালিটি জিরো কন্ট্রিবিউট করে। কখন করে এটা? যখন রাষ্ট্র তৈরি হয়, সমাজ তৈরি হয়, তখন মরালিটি। এটা সেকেন্ডারি ইস্যু। সিস্টেমের ভিতর চলে মরালিটি বলে কিছু ভুলে যায়, কিছু না। পুঁজিবাদী যে মরালিটি, এটা আমার মরালিটি। আমি আইনের ভয়ে, শাস্তির ভয়ে আমি সব খাই। সুযোগ দেন তো, কে না চোর, কে না ডাকাত। আমি এটাই বলছি, কম্পিটিশনগুলো ফলো করি এবং সে যখন বলে যে মানে তার থিওরি অনুযায়ী যে কোনো মানুষ তার সর্বোচ্চ ফ্রিডম থাকা উচিত, সে যেটা করবে তাকে আটকানো হচ্ছে অন্যায়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা বাংলাদেশ না, পুরো বিশ্বের যদি চিন্তা করি, এটা কি আসলে ইমপ্লিমেন্ট করা পসিবল? কারণ ধরুন একটা দেশ তো একটা আইডিওলজি মেনে চলে। ফর এক্সাম্পল বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি, এখানে যদি কোনো ব্যক্তি তার এমন কিছু ফ্রিডম এক্সারসাইজ করতে চায় যেটা এই দেশের সংবিধান অথবা নিয়ম বহির্ভূত হবে, সেই ক্ষেত্রে তাকে কি আটকানো এটা অবভিয়াস? সেই জায়গাটাতে তাকে মানে ওই ফ্রিডমটা তার লিমিটেড করে দেওয়া, মানে এটা কি আসলে এক্সারসাইজ করা সম্ভব? যেটা না, প্রথম কথা হচ্ছে যে আপনাকে এই কথা শুনে আমার রবীন্দ্রনাথের গোড়া একটা রাষ্ট্র কখনো একটা ধর্মের, কোনো একটা নির্দিষ্ট জাতি, কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী, রাষ্ট্রটা সবার মানে একটা ভূখণ্ডে, একটা রাষ্ট্র একটা ভূখণ্ডে, একটা সীমানায় বিভিন্ন ধর্মীয় বিশ্বাস, বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণের মানুষ বাস করে। আপনি যে প্রথমে বললেন এইটা একটা ইসলামিক রাষ্ট্র, আমাদের সংবিধানে কিন্তু লেখা আছে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ কান্ট্রি, কিন্তু ধর্মনিরপেক্ষ দুটো মানে আছে। একটা হচ্ছে যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো ধরনের সম্পর্ক নেই, মানে রাষ্ট্র চিনবে না তার ধর্ম। এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার একটা দৃষ্টিভঙ্গি। আরেকটা দৃষ্টিভঙ্গি হচ্ছে রাষ্ট্র সকল ধর্ম লোকে সমস্ত ধর্মীয় স্বাধীনতাকে একসেপ্ট করবে বা ফ্যাসিলিটি। হ্যাঁ, আপনি আপনার ধর্মীয়, কিন্তু সমস্যাটা হচ্ছে সেটা ব্যক্তি স্তরে রাখবে, সেটা রাষ্ট্রের সিদ্ধান্ত, রাষ্ট্রের পলিসির ক্ষেত্রে আপনার ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস আনতে পারবেন, তাহলে আনতে পারবেন না। রাষ্ট্রের ওই ইয়ের ক্ষেত্রে, পলিসির ক্ষেত্রে এটা আনতে পারবেন, কারণ তাইলে সমদৃষ্টি থাকবে, সমদর্শিতা ভিত্তিক যে ন্যায্য সেটা যদি রাখতে হবে, তাহলে আপনাকে কোন জনগোষ্ঠী, ধর্মীয় জনগোষ্ঠী, বড় না ছোট, ক্ষুদ্র না একা না, এই সব সবার প্রতি আপনি ইকুয়ালি ট্রিট করবেন, এইটাই ফেয়ার বটে। কিছু রুলস যে সমাজ নিয়ে আলোচনা করেছে, যেভাবে করেছে, বুঝতে পারেন, আমার ধারণা, লোকেদেরও ধারণা 60% রিয়েলিটিকে বাদ দিয়ে করেছে। আমাদের কি প্রবলেম, ইমিগ্রেন্টদের কি প্রবলেম, নারীদের কি প্রবলেম, এগুলো থিয়েটার্সের মধ্যেই আসে না। যেখানে সেলিব্রিটি ছিল, তারপরে নাকি আমেরিকা মহান সাম্রাজ্য, সেখান থেকে ডেমোক্রেসি করেছে, এই সিভিল মুভমেন্ট করেছে, কত কিছু করেছে, বিল অফ রাইটস করেছে, কিন্তু কি এই সমস্ত কিছু রেখেই করেছে। ধরেন 65 পরে আমেরিকার একটা রাষ্ট্র হিসেবে 1965 পরে কোনো ডিসক্রিমিনেটরি ল আমেরিকার কোনো কিছুর মধ্যে নাই, কোনো কিছুর মধ্যে, কিন্তু প্র্যাকটিসটা অ্যাজ ইট ইজ হয়ে গেছে। আপনি কালো নাম শুনলে হার করেন না, নেম সাউন্ডস লাইক ব্ল্যাক, নেম সাউন্ডস লাইক এশিয়ান, ল্যাটিনো, আচ্ছা হার করবেন শেষ। অলিখিত প্র্যাকটিসে পড়া, তার মানে প্রত্যেকটা আমেরিকার ইনস্টিটিউশন হচ্ছে রেশিয়ালাইজড, হাইপার রেসিজম পড়া, কিন্তু তারপরে যদি চলে কি করে?
এরকম বই কিভাবে লিখে ওই রিয়েলিটিটাকে বাদ দিয়ে মাথা থেকে সরায় তারপরে লিখতে হয় আস্তে আস্তে। থিওরি সবসময় অ্যাবস্ট্রাকশন। আর সে তোকে কি করেছে যে পারফেক্ট ইনস্টিটিউশন বলে কিছু হয় না, যে জাস্টিস এনশিওর করে এরকম ইনস্টিটিউশন দুনিয়ার মধ্যে নাই। এগুলোকে মানে কি বলবো কনস্ট্যান্টলি নেগোসিয়েশনের মধ্যে কনভারসেশনের মধ্যে থাকতে হবে। এটা কি বলেছে পাবলিক রিজনিং, একটা রাষ্ট্র হবে পাবলিক রিজনিং এর উপর। এখন এটা কি আসলে ওই যে আমাদের ঐক্যমত্য কমিশনে পেয়েছে কয়েকদিন ধরে ডায়ালগ, যে ডায়ালগ করে করে সমস্ত প্রবলেমের সলিউশন বের করা। ডায়ালগ বাংলাদেশের ডায়ালগ একটু করে চেয়ার থেকে উঠে একটা লোক চলে যাবে, কোন পর্যন্ত থাকবে সিঙ্গারা বা পোলাও খাওয়া পর্যন্ত, খাওয়া শেষ শেষ ডায়ালগ। পাবলিক রিজনিং তখন পার্সোনাল রিজনিং পার্টি রিজনিং চলে যাচ্ছে। এখন সেনকে যদি যেহেতু সেনের থিওরিও খুবই ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ থেকে এসে একটা বেশ মাটিতে আসছে, কিন্তু এইসব সাউথ এশিয়া বা এশিয়ান আফ্রিকান কান্ট্রিগুলো এর অ্যাপ্লিকেশন 5%, এর চলবেই না। তো এই থিওরিগুলো আসলে ডেভেলপ করে আলোচনা হয় কেন? রলসের থিওরি যেখানে তৈরি হয়েছে তার জন্ম যেখানে ফিলাডেলফিয়া, পৃথিবীর সবচেয়ে একটা বৈষম্যমূলক সমাজ ফিলাডেলফিয়া, সরি বাল্টিমোর, যেখানে এই ফিলাডেলফিয়া নিয়েগুলো লিখেছে, আপনি দেখতে বলেছেন না? তো সেই যে যেখানে জন্ম সেখানে হচ্ছে ব্ল্যাকদের সবচেয়ে বেশি নির্যাতন চলে শহর, এই নির্যাতনগুলো সে দেখেছে চোখের সামনে। তাহলে সে কি করে এই জাস্টিস ইনস্টিটিউশন এই থিওরির ব্যাখ্যা সে তৈরি করে তার চোখের সামনে একটা বুঝতে। এবং ওই শহরে জন্ম দিয়েছে সবচেয়ে বড় সমাজবিজ্ঞানী ডুবয়েস, মানে ওই শহরের সমস্ত ব্যাখ্যা সে দিয়েছে। তো এই জাস্ট ইনস্টিটিউশন বা আমেরিকার যত প্রবলেম আছে সেগুলোকে পাশ কাটিয়ে দিয়ে থিওরাইজেশন দরকার। থিওরাইজেশন এই কারণে হয়েছে যে দেখে কি আমেরিকান এবং ক্যানাডিয়ান যত কোর্ট হয় ডেইলি, যত হিয়ারিং হয়, যত জাজেসরা উদাহরণ টানে, সবচেয়ে বেশি 80% পর্যন্ত রস। কারণ এই লিগাল ফিলসফি গ্রাউন্ডটা তৈরি করেছে নিউলিবারাল ক্যাপিটালিজমের রস, এই বইয়ের মধ্যে ঠিক। এবং তারপরে যে সাসিং, এই যে এই জায়গাগুলোতে তাদের অ্যাপ্লিকেশন খুব, কারণ কোর্ট এও আর এক ড্রিমের জায়গা, অ্যাবস্ট্রাকশনের জায়গা। কারণ জাজ একরকম দেখে আছে, এটি এক্সপেরিয়েন্স করে, তার জীবন আলাদা। তো থিওরিগুলো কেন আমরা পড়ি, এত সময় কেন নষ্ট করবো? আমরা জানতে চাই পৃথিবী কেমন চলে, আমি কেমন চলি, তার মধ্যে আমার জীবন কেমন, এবং এই লোকরা যে এত সময় নষ্ট করেছে তারা খালি নষ্ট করেছে, তাদের আইডিয়াগুলো কেন হলো? অন্ত সেনকে 100 বেশি পিএইচডি ডিগ্রি দিয়েছে সারা পৃথিবী জুড়ে। এত পৃথিবীর সমস্ত সব একাডেমিক যত স্কলার এক্সিলেন্স আছে সব পেয়েছে কেন? আপনাদেরকে বলছি যে ইউএন অর্গানাইজেশনের এই যে হিউম্যান রাইটস ইউনিভার্সাল একটা ইস্যু যেটা বলেছে, এইটার একেবারে কোর ফাউন্ডেশনাল প্রিন্সিপালগুলো তোমরা তৈরি করেছে। এই মানবগুলো আমাদের সেলিম জাহান স্যার কিছুটা কন্ট্রিবিউট করেছে সেখানে, যে পুরো পৃথিবীকে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কিভাবে আমরা এই নিজের থিওরি, অমর্ত্য সেনের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হচ্ছে তার থিওরির অ্যাপ্লিকেশন হচ্ছে এই জাতিসংঘ, যে সারা পৃথিবীর জন্য ইন্ডেক্স তৈরি করে দেওয়া, যে যা দিয়ে জাস্টিস এনশিওর করা যাবে। তো এগুলো আমরা প্রচুর আলাপ করা সম্ভব, হাজারো ভাবে একজন থিওরিকে 10 জন লোক পড়লে 10 লোক ব্যাখ্যা দিতে পারে। আপনাদের কি যদি জরুরি কোশ্চেন থাকে আমরা জাতিসংঘ যদি এই যে ইন্ডেক্সটা তৈরি করে, তাহলে তো এখানে তো আবার স্থায়ী যে 5টা সদস্য, ওরাই আবার কন্ট্রোল করতেছে যে কোনটা হিউম্যান রাইট হবে, কোনটা তা আমি ডেফিনেটলি। এইবার কথা হচ্ছে ম্যাক্সিমাম চেষ্টাটা তো করে, ধরেন আমেরিকা এবং 5টা রাষ্ট্র যার ক্ষমতা আছে অন্যায় করে যাচ্ছে, কিন্তু কোথায় অন্যায় করছে? সারা পৃথিবী জুড়ে। কিন্তু জাতিসংঘ ধরেন এদের উপর খবরদারি করতে পারে, কিন্তু আমার করতে পারে বাংলাদেশকে যা বলবে জাতিসংঘের বাইরে মানবার সুযোগ নেই। এরকম 185টা দেশের মধ্যে 140টা দেশ জাতিসংঘের কথা শুনে এই জায়গায় আছে কন্ট্রিবিউশন জাতিসংঘ, বুঝতে পারছেন? মানে ড্যামেজ কন্ট্রোল করা যায়, হিউজ ড্যামেজ হতে পারে, কিন্তু সেটা হচ্ছে না কেন? এই বড় বড় ইন্টেলেকচুয়ালদের কন্ট্রিবিউশন।
কোনোভাবেই সরানো যায় না। এটা ছাড়াও তো একটা আমাদের মতো যে দেশগুলো আছে এরা চাইলে তো যে পরাশক্তির দেশগুলোর বিরুদ্ধে কোনো কিছু করতে বা চাইলেও তো হয় না, ওরা সরাসরি হস্তক্ষেপ করে বা যেন আমি ওকে মানি বা ওর প্রযুক্তিটা ব্যবহার করি যে আমি ওর থেকে ভালো কিছু করার আসলে ওর সুযোগটা থাকে না। ওই ক্ষেত্রেও তো আসলে ওই ইয়েটা হয় না যে ওরা সরাসরি আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে। আমি যদি কালকে পরমাণু নিয়ে কোনো কিছু গাটাগাটি করি ওই সরাসরি কালকের দিন স্টেটমেন্ট দিচ্ছি যে ওরা নিষেধাজ্ঞা বা বিভিন্ন কিছু, তো এইগুলো তো আসলে ফ্রিডমটা নাই কেন? আপনাদের বলেছি ওয়েস্ট 300-400 বছর ধরে তার শ্রম তার ট্যালেন্ট এগুলো দিয়ে একটা সিভিলাইজেশন করেছে এবং তাদের একটা ম্যাক্সিমাম একটা জায়গা পৌঁছেছে, এইটাকে তারা নষ্ট করতে দিতে চায় না। তো এই সিভিলাইজেশনে যে যেখানে চেক হয় তাকে সে তাকে সারা তো জাস্টিসের থিওরি পড়তে এসে ধরেন গাজা এই জাস্টিসের বড় থিওরি এখানে অ্যাপ্লাই করা সম্ভব। জেনোসাইড যেখানে হচ্ছে হিউম্যান পটেনশিয়ালিটি তখন আসবে যখন আমি জন্ম নিয়েছি, আমার একটা লাইফ আছে, আমি তো জন্ম নিতে পারি। তো গাজায় তাই হচ্ছে, তার মানে এইসব থিওরি একদম জিরো। সেখানে কি থিওরি দরকার? সেখানে থিওরাইজেশন হচ্ছে স্পেশাল সাইড কি আমি শুধু আমাকেই হত্যা করছে না, আমার জায়গা জমি আমার ইতিহাসের 200 বছরের ইতিহাস মুছে দিচ্ছে, এটার নাম স্পেশাল সাইড। ইনফ্যান্টিসাইড আছে না, হোমিসাইড, কত কিছু ওই কি জাস্টিস একটা খুবই ভদ্র বিষয়, কিন্তু এই সব গণহত্যা এগুলো নাগালি করা হয়েছে তখন কি থিওরাইজেশন আমাদের কাছে উত্তর আছে। স্যার আমরা এই যে বঙ্কিমচন্দ্রের বিড়াল পড়েছিলাম, বিড়াল হইতেছে সমাজে নিষ্পেষিত শোষিত মানুষের প্রতীক। মানে বিড়ালকে মানে এই যে বিড়াল মাছ চুরি করে খায় বা বিড়াল চুরি করে খায় এই জন্য বিড়ালকে সাজা দেওয়া হয়। তো বিড়াল বলছে যদি আমার মতো তুমি 3 দিন না খেয়ে থাকতা তুমি ভালো মানুষ হইতে পারতা না, তখন তোমাকে বসিরাম বাবু ভাড়া ঘরে পাইতাম, মানে সেও চুরি করতো। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। যেটা আলোচনা একবারে বাইরে স্যার যেমন আমরা দেখি ইন্ডাস্ট্রিজ আলোচনা করতে ওয়েস্ট বেঙ্গল স্ট্যান্ডার্ড উপর অনেক ইন্ডাস্ট্রিজ করছে, যেমন একটা এক্সাম্পল হিসেবে আমরা হিস্ট্রি থেকে বলতে পারি যে নেহেরুকে ব্রিটিশরা বেশি পছন্দ করতো চীনা থেকে, যার কারণে হচ্ছে কাশ্মীরকে আমরা পুরোটা পাকিস্তানের অংশ না দিয়ে কিছুটা অংশ দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে এখন আমরা বিভিন্নভাবে বাইরে করে দিই। তো এইগুলো এখানে তো হয়েছে কি হিস্টোরিক্যাল জিন্না নেহেরু সম্পূর্ণ আলাদা মানুষ। নেহেরুকে জিন্না থেকে 100 বেশি ওয়েস্টে সবাই চিনে এবং নেহেরু তাকে নিয়েছে একটা সিভিলাইজেশন, একটা সাউথ এশিয়ান এন্টায়ার সিভিলাইজেশনের মানে ওই সময় তার সঙ্গে সবচেয়ে শিক্ষিত একজন ফিলোসফার নেহেরু। এখন নেহেরুকে প্রায়োরিটি এটা বলছে আমি একটা ভিন্ন জায়গা আর পলিটিক্যাল যদি এভিডেন্স দেয় পলিটিক্যাল এভিডেন্স যে জিন্না থাকলো কংগ্রেসের সাথে হঠাৎ করে মুসলিম লীগে আসার কারণ নেহেরু তাদের সাথে খারাপ আচরণ করেছে। এখন মুসলিমদেরকে পাকিস্তান কেন বানানো পছন্দ না? আপনি দেখেন পুরা সিভিলাইজেশনটা রেখে যাচ্ছে ব্রিটিশ, এখন তাকে কতটুকু দিবে? এই যে আপনি বলেন জিন্নাকে প্রায়োরিটি দেয়, জিন্না কি চেয়েছিল তাকে প্রায়োরিটি দেওয়া? জিন্না যা চেয়েছিল সব দিয়েছে, ইনক্লুডিং পাকিস্তানের চেয়ে বেশি মুসলিম ইন্ডিয়াতে রয়ে গেছে এই 47 সালে, এবং বলেছে যত রকমের ব্রিটিশ সিভিলাইজেশনের যত ভালো সুফল যত প্রতিষ্ঠান যা কিছু সব কিন্তু ওই ভূখণ্ডে হয়ে গেছে। এই কারণে তারা $400 মিলিয়ন কিন্তু কম্পেনসেশন দিয়েছে। এখন ইনজাস্টিস সে করে, ইনজাস্টিস হয়েছে আমাদের এখানে, কারণ গান্ধী চায়নি এটা যে ভালো, সে অনশন করেছে অনেক কিছু করেছে, কিন্তু কেন এই নেহেরু তার পিছনে তার আছে, এই নেহেরু কেন দেশকে ভাঙতে চাচ্ছে? কারণ এত বছর ধরে কংগ্রেসের মধ্যে থেকে তার যে একটা হিন্দু ট্রেডিশনটাকে হাইলাইট করা, মুসলিম ট্রেডিশনটাকে একটু খাটো করে দিতে, খাটো মানে সে 30-এর পরে সে
সংঘর্ষ শুরু হলো, তখন দেখলো যে কংগ্রেসে আবার যায় না, মুসলিম লীগ তো কাছে শুরু হলো। তার আগে থেকে তারা টের পেয়েছে যে মুসলিমের ইন্টারেস্ট প্রোটেক্টেড হবে না, ইন্ডিয়ার সাথে থাকে। এখন কথা হলো কোন মুসলিমের কথা বলছি? এখানে আপনার ব্রিটিশ সম্পূর্ণ অসহায়, ব্রিটিশের কোনো ক্ষমতাই নেই। ব্রিটিশ কি জাস্টিস করবে আর ইনজাস্টিস করবে? না, ওই জায়গায় আসতে চাচ্ছি আমি যে তারপরে যে ভাগ করা, লাইনগুলো ড্র করা, কে প্ল্যান করেছে, তাদেরকে ডেকে করতে হয়েছে, কার পরামর্শ শুনেছে, তারা জানে। জিন্না কেন প্রোভাইড করেনি এই ইংলিশদের? মানে জিন্না যেহেতু জিন্না ইন্টার মুসলিম ব্রিটিশ শাসনের 200 বছর মুসলিম ব্রিটিশ শাসনকে অপারেট করে শেষের দিকে এসে পড়েছে। তাহলে তো ঐতিহাসিকভাবে জিন্নাকে কোনো সুযোগ দিবে না, এটাই স্বাভাবিক ছিল। কারণ মুসলিমদেরকে তাদের রাষ্ট্রপতি তাদের সাম্রাজ্যকে ছিনিয়ে নিয়েছে এবং তাদেরকে শত্রু হিসেবে জ্ঞান করেছে ব্রিটিশ, যে কোনো সময় ছেড়ে দিতে। তো তাদের কিন্তু সুযোগ কম দিবে, এটা ছিল খুবই লিখিত একটা সম্ভাবনা, একদম অলিখিত সম্ভাবনা, এবং কম দিয়েছে। এখন জিন্না কেন বলেনি আমি ওইটা চাই? ইন্ডিয়ার সবচেয়ে যেগুলো ডেভেলপ, কলকাতা আমরা কেন নিতে পারবো না? বাংলা কেন 2 ভাগ হলো? কারণ ব্রিটিশের সুফলের একটা বড় অংশ কলকাতা থেকে, সমস্ত রেনেসান্স, সমস্ত বুদ্ধিজীবী, সমস্ত ইন্টেলেকচুয়াল, সমস্ত কিছু ব্রিটিশ দিয়ে কলকাতা। আমরা এটা ছিলাম একটা পরজীবী মতো, আমাদের সমস্ত টাকা পয়সা আমরা কলকাতাকে দিয়েছি। তো এই যে জিন্নার যে পলিটিক্স, শেষ দিকে এসে বললো হিন্দু মুসলিমের রক্ত আলাদা, হিন্দু মুসলিমের সংস্কৃতি আলাদা, আলাদা একটা রাষ্ট্র। এখন এই আলাদা রাষ্ট্র করে কি ফায়দাটা হয়েছে? এই পাকিস্তান যেভাবে পিছিয়ে গেছে, এই কোনোদিন আর বলতে পারছে বাংলাদেশ একইভাবে ঘুরে গেছে। তো ইন্ডিয়ার ডেমোক্রেসি একদিনের জন্য কোথাও ক্ষতিগ্রস্ত হয়নি। ইন্ডিয়ার শাইনিং ইন্ডিয়া হয়েছে, এখন মোদী গণনা করেছে, ইন্ডিয়াকে ব্যাপকভাবে থামিয়ে দিয়েছে। এবার আপনার যে কোশ্চেনটা শুধু এই ছোট্ট জম্মু কাশ্মীরে কিছু যায় আসে, আমরা ঐতিহাসিকভাবে মুসলিম পাকিস্তান এবং বাংলাদেশে ডিফিটেড হয়েছে এই মেজর পলিটিক্সের কাছে। সেই পলিটিক্সটা 40 বছর ধরে হয়েছে, 1-2 বছর না যে হঠাৎ ব্রিটিশ এসে ভাগ করে দিল না। 40 বছর ধরে এই নেগোসিয়েশন হয়েছে যে হিন্দুরা কি